আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইরফান ফ্রম কিউইডি অ্যাডমিশন কেয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা বেসিক্যালি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্যাম্পল কোয়েশ্চেনগুলো সলভ করব, যেখানে কিনা আপনার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হলো লাইফ সায়েন্স ডিপার্টমেন্টগুলো আছে। ওকে, সো চলো তাহলে শুরু করা যাক। সো আমরা এখন 1 নম্বর কোয়েশ্চেনে যদি দেখি, 1 নম্বর কোয়েশ্চেনে বলছে যে উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো। ওকে, সো এখানে যে আপনার যে ফ্রেজটা আছে না, উড ইউ মাইন্ড, এই যে একটু খেয়াল করি, উড ইউ মাইন্ড এই ফ্রেজটার সাথে আপনার অলওয়েজ জিরান্ট ফর্ম বসে। এখন আই হোপ তোমরা সবাই জানো যে জিরান্ট ফর্মটা মানে কি। জিরান্ট ফর্মটা হলো ভার্ব প্লাস আইএনজি। ওকে, সো এখানে বেসিক্যালি ভার্ব প্লাস আইএনজি আছে কোনটা, এটা তো বাদ, এটা হবে না, এটাও হবে না। ভার্ব প্লাস আইএনজি আসলে এই দুইটা, বাট এখানে তো ভার্ব প্লাস আইএনজির আগে একটা প্রিপোজিশন আছে, সো এটাও হবে না। অ্যান্সার হলো এটা। ওকে, আচ্ছা, এবার আমরা সেকেন্ড কোয়েশ্চেনে যাই। সেকেন্ড কোয়েশ্চেন হলো, একটু দেখি, আই লিভ ইন এ লার্জ ফ্যামিলি বাট মাই গ্র্যান্ডফাদার লিভড ইন এ ড্যাশ ফ্যামিলি। সো এখানে দেখেন, এখানে যে ফ্যামিলির কথাটা বলছে না, এই যে ফ্যামিলির কথাটা, এই ফ্যামিলির সাথে কিন্তু সে কিন্তু আরেকটা ফ্যামিলির কম্পেয়ার করতেছে। আই লিভ ইন এ লার্জ ফ্যামিলি বাট মাই গ্র্যান্ডফাদার লিভড ইন এ আরেকটা ফ্যামিলির কথা বলতেছে। সো যেহেতু সে আরেকটা ফ্যামিলির কথা বলতেছে, যে কিনা দুটো জিনিসের সাথে কম্পেয়ার করতেছে, আমরা এটাকে কম্পারেটিভ ডিগ্রি বলি। ওকে, আর তাহলে এখানে কম্পারেটিভ ডিগ্রি কী কী আছে, এখানে আসেই একটা, সেটা হলো লার্জার কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, আর পজিটিভ ডিগ্রি হলো কারোর সাথে কোনো কম্পেয়ার না করলে, আর কম্পারেটিভ ডিগ্রি হলো একজনের সাথে কম্পেয়ার করলে, আর সুপারলেটিভ ডিগ্রি কি একজনের অধিক অথবা সবার সাথে কম্পেয়ার করলে। ঠিক আছে, এবার আমরা থার্ড কোয়েশ্চেনে যাই। থার্ড কোয়েশ্চেনটা এখানে দেখেন কি বলছে, যে ইয়োর ভিলেজ ইজ বিউটিফুল বাট মাই ভিলেজ ইজ ড্যাশ প্লেস অন আর্থ। ঠিক আছে, এখানে কি বলছে, এখানে দেখেন ওই যে ডিগ্রির ব্যাপারটাই আবার, এখানে যে আপনার ভিলেজের কথাটা বলছে না, এখানে কিন্তু আর্থে যতগুলো ভিলেজ আছে সবগুলো ভিলেজের সাথে কম্পেয়ার করতেছে। আর্থের যতগুলো ভিলেজ আছে সবগুলো ভিলেজের সাথে কম্পেয়ার করতেছে। সো যেহেতু সবার সাথে কম্পেয়ার করতেছে, তাহলে কী হবে, সুপারলেটিভ ডিগ্রি। এখন এখানে সুপারলেটিভ ডিগ্রি আসেই কোনটা, সুপারলেটিভ ডিগ্রি আসেই হলো এটা, এ নাম্বার। মোর বিউটিফুল, এটা তো কম্পারেটিভ ডিগ্রি। বিউটিফুল পজিটিভ ডিগ্রি, আর বিউটিফুলের বলতে কিছু নাই। ওকে, এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে আপনার বলছে যে রহিম ডাজ নট ফিল লাইক ড্যাশ অন দ্য কম্পিউটার। আমরা মনে আছে 1 নম্বর কোয়েশ্চেনে কী বলছিলাম, উড ইউ মাইন্ড, যেটা কিনা একটা ফ্রেজ ছিল, আর ওই ফ্রেজের সাথে কী বসছিল, ভার্ব প্লাস আইএনজি বসছিল। ফিল লাইক এটা একটা গ্রুপ ভার্ব। ওকে, এটা একটা গ্রুপ ভার্ব যেটা কিনা ভার্বাল ফ্রেজ, আর এটার সাথে আপনার ভার্ব প্লাস আইএনজি বসে। ওকে, সো যেহেতু ভার্ব প্লাস আইএনজি বসে, এখানে আসেই হলো আপনার ওয়ার্কিং। অ্যান্সার হলো এটা। অলরাইট, 5 নম্বর কোয়েশ্চেনে আমরা একটু দেখি। 5 নম্বর কোয়েশ্চেন হলো যে ড্যাশ দ্য ফর্ম প্লিজ। আচ্ছা, অপশনগুলো আগে একটু দেখি, অপশন এলিমিনেট করি। যে আপনার ফিল টু বলতে কিছু নাই, ফিল ফরও বলতে কিছু নাই, বাট এখানে দুইটা অপশন আছে, ফিল ইন, ফিল আউট। আচ্ছা, ফিল ইন বলতে কি বুঝাইছে অ্যাকচুয়ালি, ফিল ইন বলতে হলো কোনো কিছুর মধ্যে ফিল করা, লাইক ওয়াটার দিয়ে ফিল করা, কোনো বালতি ফিল করা, অথবা কোনো কিছু পোর করা, যেটা কিনা আপনার ফিল ইন হিসাবে ইউজ হয়। আর ফিল আউট এটা একটা অর্থ যেটা কিনা আপনার ফর্মের সাথে ইউজ হয়। ফিল আউট বেসিক্যালি আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন না, এই ফর্ম ফিল আপের জন্য আপনাদের ফিল আউট ইউজ হয়। এটা হলো ফিল আউট, আর এটা হলো ফিল ইন। সো এখানে যেহেতু ফর্ম ফিল আপের কথা বলছে, তাহলে তো অবশ্যই অ্যান্সার হবে এটা, ফিল আউট। ওকে, এবার হলো 6 নম্বরে আমরা কোয়েশ্চেনটা দেখি। 6 নম্বরে কি বলছে, দিস এক্সারসাইজ ইজ ইজি, ইউ ক্যান ডু ইট। ওকে, আমরা একটু লাস্ট সেন্টেন্সটা দেখি, এখানে কি বলছে, ইউ ক্যান ডু ইট। এখানে যে ডুটা আছে না, এই ডুটা হলো এটা একটা ভার্ব, অ্যান্ড লাস্টে যে ওয়ার্ড থাকবে না, সেটা হলো ভার্বকে মডিফাই করবে। আর আমরা কি জানি, ভার্বকে মডিফাই করে শুধুমাত্র অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব আসেই হলো আপনার 3টা, ইজি তো অ্যাডভার্ব না,
সেখানে অ্যাডভার্ব আছে ইজিলি, কেয়ারফুলি, স্লোলি। আগের সেন্টেন্সটাতে দেখেন কি বলছে যে দিস এক্সারসাইজ ইজ ইজি। যেহেতু এখানে ইজির কথা বলছে তাহলে আপনার অ্যাডভার্ব কি হইতেছে? ইজিলি হইতেছে। ওকে, 7 নাম্বারে বলছে যে ইফ আই ড্যাশ ইউ কমা আই ড্যাশ এ নিউ জব। সো এখানে বেসিক্যালি বোঝাতে চাইতেছে যে আমি যদি এরকম হতাম তাহলে আমি একটা জব পেতাম, এরকম কিছু একটা বোঝানো ট্রাই করতেছে। যেমন আমরা একটা সেন্টেন্স পড়ছিলাম যে আই উইশ আই ওয়ার আ বার্ড। ঠিক আছে, তো এই যে সেন্টেন্সটা আছে না, আই উইশ আই ওয়ার এ বার্ড, যে আমি উইশ করি যে আমি পাখি হতাম, এরকম কিছু একটা সেন্টেন্স মেক করতেছে। সো এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে সেন্টেন্সটা আছে না, এটা হলো থার্ড কন্ডিশনাল ফলো করতেছে। কি ফলো করতেছে? থার্ড কন্ডিশনাল। সো এখানে দেখেন থার্ড কন্ডিশনাল কীভাবে ফলো করতেছে, যে ইফের সাথে আপনার কি বসে? ইফের সাথে হলো পাস্ট ইনডিফিনিট বসে, রাইট? অ্যান্ড তারপর কি বসে? তারপর হলো আপনার সাবজেক্ট বসে, সাবজেক্টের সাথে দেন হলো উড, কুড অথবা শুড, দেন হলো আপনার ভার্বের বেস ফর্ম বসে। ওকে, সো আমরা তাহলে এই স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখি যে আসলে এখানে পাস্ট ইনডিফিনিট কোনটা কোনটা আছে। তিনটেই পাস্ট ইনডিফিনিট আছে, এটা নাই, সো এটা বাদ। এখন এখানে হলো আপনার ক্যান গেট আছে, সো এটাও বাদ। এখন এই দুইটা আছে, ওয়াজ এবং ওয়্যার। এখন কথা হইলো যে অনেকে ভাবতে পারেন যে হ্যাঁ আয়ের সাথে তো ওয়াজ যায়, তাই না? আয়ের সাথে তো ওয়্যার যায় না, সো এটা তো হওয়ার কথা না, ওয়াজই হওয়ার কথা। কিন্তু কথা হলো এখানে ওয়্যার হবে। কেন ওয়্যার হবে? কারণ আপনি কিন্তু কোনো কিছু কাল্পনিক ওয়েতে বলতেছেন যে ইস আমি যদি এটা হতে পারতাম। যেমন এই যে আমি এখানে এই সেন্টেন্সটাতে বললাম যে ইস আই ওয়্যার এ বার্ড, আই উইশ আই ওয়্যার এ বার্ড। সো বেসিকলি আপনি যখন কাল্পনিক ওয়েতে আপনার নিজের ইচ্ছা প্রকাশ করবেন তখন আই ওয়্যারটা হবে। ঠিক আছে, সো এখানে ওয়্যার হবে আর অ্যান্সার হলো আপনার এটা, ডি নাম্বার। ওকে, এবার আমরা 8 নাম্বার কোয়েশ্চেনে যাই। 8 নাম্বার কোয়েশ্চেনে বলছে যে ওয়েন ইট অ্যারাইভস ইউ গেট ড্যাশ দ্য বাস। আচ্ছা, এখানে কি বলার ট্রাই করতেছে? এখানে দেখেন যে ওয়েন ইট অ্যারাইভস মানে যখন বাসটা আসবে তখন তুমি বাসে উঠবা, এরকম কিছু একটা বলছে। সো গেট ডাউন দ্য বাস ওয়েন ইট অ্যারাইভস না, এখানে ইট বলতে কিন্তু বাসের কথা বলছে কিন্তু, ঠিক আছে? এখানে কিন্তু বাসের কথা বলছে, সো ডাউন হবে না, ইফ তো হবেই না। এখন কথা হলো ইন হবে নাকি অন হবে, যে ইউ গেট ইন দ্য বাস। অনেকেই হতে ভাবতে পারে যে ভাই আমরা তো বাসের ভিতরেই তো ঢুকবো, সো গেট ইন দ্য বাসই তো হওয়ার কথা, গেট অন দ্য বাস, বাসের উপরে তো আমরা বসবো না। কিন্তু কথা হলো যে গেট ইন আর হলো গেট অন, এই দুটার মধ্যে একটা সিম্পল ডিফারেন্স আছে। ডিফারেন্সটা যেটা হলো যে গেট ইন বলতে কিন্তু প্রাইভেট ট্রান্সপোর্টের ক্ষেত্রে ইউজ হয়, আর গেট অন হলো আপনার পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে ইউজ হয়। সো প্রাইভেট ট্রান্সপোর্টগুলো কী কী? বেসিক্যালি কার, ঠিক আছে, কারই হয় বেশিরভাগই। সো বাইক হয় না, কারণ আমরা তো বাইকের উপরই বসি। সো বেসিক্যালি পাবলিক ট্রান্সপোর্টগুলা যেমন বাস, এটা একটা পাবলিক ট্রান্সপোর্ট। তো বাসের ক্ষেত্রে, প্লেনের ক্ষেত্রে, শিপের ক্ষেত্রে সব জায়গায় আপনার বেশিরভাগই অন ইউজ হবে। ওকে, সো এটার অ্যান্সার হলো অন, ইন কিন্তু হবে না। অনেকেই কিন্তু ইউ গেট ইন দ্য বাস দিয়ে দিবেন, সো অ্যান্সার কিন্তু ইন হবে না, অ্যান্সার কিন্তু অন দ্য বাস হবে। এটা কিন্তু একটু খেয়াল করতে হবে। ওকে, 9 নাম্বারে কি বলছে? 9 নাম্বারে বলছে যে ও নো, আহমেদস ওয়ালেট ইজ লাইং অন দ্য কফি টেবিল। আহমেদের যে ওয়ালেটটা আছে সেটা কিন্তু কফি টেবিলের উপরে আছে। এখন কথা হলো যে হি ড্যাশ হ্যাভ লেফট ইট লাস্ট নাইট। সো এখন কথা হলো যে এই কফি টেবিলের উপরে তার ওয়ালেটটা কেনই বা আছে? অবশ্যই সে রেখে গেছে, তাই না? তো সে রেখে গেছে। এখন কথা হলো যে অ্যান্সার এখানে দেখেন কি কি আছে, মাস্ট আছে, মাইট আছে, শুড আছে, কুড আছে।
অবশ্যই কিন্তু সে রেখে গেছে। আমি কিওয়ার্ডটা বললাম, অবশ্যই সে কিন্তু রেখে গেছে। এখন কথা হলো সে মাইট বি যদি আমি দেই যে হি মাইট হ্যাভ লেফটেড ন্যাশনাল, অর্থাৎ এটার মানে 50% অব্লিগেশন বোঝাবে, লাইক সে হয়তো এটা এখানে নাও রাখতে পারে, রাখতেও পারে, কিন্তু কথা হলো সে তো রেখেই গেছে। রেখে গেছে বিধায় তো আপনার কফি টেবিলের উপরে তো ওয়ালেটটা রাখা, তাই না? সে যদি না রাখতো তাহলে তো টেবিলের উপরে ওয়ালেটটা থাকতো না। সো এখানে মাইট হওয়ারও কোনো চান্স নাই। হি শুড হ্যাভ, তার উচিত ছিল না, এখানে এটার সাথে কোনো সেন্স মেকই করে না। হি কুড হ্যাভ লেফট ইট, না এটাও সেন্স মেক করে না। সো অ্যান্সার তাহলে কি? অ্যান্সার হলো মাস্ট। হি মাস্ট হ্যাভ লেফট ইট লাস্ট নাইট। সে নিশ্চয়ই তার ওয়ালেটটা রেখে গিয়েছিল। ওকে, এবার হলো 10 নাম্বার। 10 নাম্বার একটু কোয়েশ্চেনটা দেখি এখানে কি বলছে, যে either my sister or my brother dash coming to attend today's meeting. সো যখন কোনো সেন্টেন্সে আপনার either or থাকবে অথবা neither nor থাকবে, তখন সেই সেন্টেন্সটার যে ভার্বটা থাকবে না, এই ভার্বটা হলো ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে না, ওই সাবজেক্ট অনুসারে আপনার ভার্ব বসবে। সো বেসিক্যালি এখানে যে মানে বেসিক্যালি যে ভার্বটা থাকার কথা না, আমরা ধরেন এটাই ভার্ব, ওকে, এটাই ধরেন ভার্ব। এখন কথা হলো যে আমরা কি বলছিলাম যে ভার্বটা প্লুরাল হবে নাকি সিঙ্গুলার হবে ডিপেন্ডস করবে এটার কাছাকাছি যে সাবজেক্টটা। সাবজেক্ট তো এই দুইটা, মাই সিস্টার আর মাই ব্রাদার। এখন কথা হলো যে এই যে মাই ব্রাদারের সাথেই কিন্তু আপনার এই ভার্বের কানেকশনটা হবে। কেন? কারণ এটা ভার্বের কাছাকাছি, তাই। তো এখন মাই ব্রাদারটা কি এখন সিঙ্গুলার। তো এখন কথা হইলো যে ওয়ের হবে না, আরও হবে না। এখন কথা হইলো যে ইজ হবে নাকি ওয়াজ হবে। একটু খেয়াল করে দেখেন যে ইদার মাই সিস্টার অর মাই ব্রাদার ড্যাশ কামিং টু অ্যাটেন্ড টুডেস মিটিং, মানে কামিং টু অ্যাটেন্ড টুডেস মিটিং মানে এভাবে বলতেছে যে হয় আমার বোন অথবা হয় আমার ভাই তারা আজকের মিটিংয়ে অ্যাটেন্ড করতে আসছে। সো এখন যেহেতু আজকের মিটিংয়ে অ্যাটেন্ড করতে আসছে, সো এখানে তো ওয়াজের তো কোনো কানেকশন নাই। মিটিংটা তো এখনও হবে, আজকে হবে, ইটস নট লাইক যে মিটিং হয়ে গেছে। সো তাহলে অ্যান্সারটা কি তাহলে? ইজ। ওকে, আচ্ছা, এবার আমাদের এমসিকিউ পার্টটা শেষ, গ্রামারের পার্টটা শেষ। এবার আমরা বেসিক্যালি একটু কম্প্রিহেনশনটা দেখব। কম্প্রিহেনশন বেসিক্যালি এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে অনেকের কিন্তু মাঝে মধ্যে টাইম থাকে না যে রিডিং পড়ার, যে লাইক ভাইয়া কীভাবে রিডিং পড়বো এত বড় কম্প্রিহেনশন। সো তখন সেক্ষেত্রে আমরা কি করি, আমরা স্ক্যানিং অথবা স্কিমিং স্কিল যেটা আছে এটা আমরা ইউজ করি। ওকে, সো আমরা একটু খেয়াল করে দেখি। আমরা আগে কোয়েশ্চেন থেকে স্টার্ট করব। আমরা রিডিং পড়লাম না, কোয়েশ্চেন থেকে স্টার্ট করি। আর যারা রিডিং পড়বে তারা অবশ্যই আপনারা চাইলে 2 থেকে 3 মিনিট চাইলে টাইম নিয়ে রিডিং পড়ে নিতে পারেন, আপ টু ইউ। আচ্ছা, এবার আমরা একটু দেখি উইচ ওয়ার্ড ইজ এ সিনোনিম অফ ইনগ্রেডিয়েন্টস। লাইন নাম্বার 2 প্যারা নাম্বার 1 বলে দিছে কিন্তু। ওকে, তাহলে আমরা একটু দেখি লাইন নাম্বার 2 প্যারা নাম্বার 1। লাইন নাম্বার 2 এখানে ইনগ্রেডিয়েন্টস কোথায় আছে? এই তো ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস ইনসাইড। ইনগ্রেডিয়েন্টসে বাংলা ওয়ার্ড আমরা যেটা জানি কি উপকরণ, তাই না? তো এখন একটু দেখি যে আসলে কি কি হতে পারে। ইমপ্লিকেশনস না, ইমপ্লিকেশনস হওয়ার কোনো চান্সেস নাই। কমপ্লিকেশনস তো হওয়ার আরও চান্সেস নাই। অপোনেন্ট তো আপনার বলতে বুঝাইছে যে আপনার বিরুদ্ধে যারা দাঁড়াবে এটা। সো এখানে তো অপোনেন্টেরও কোনো কানেকশন নাই। কম্পোনেন্টস, এটাই হলো অ্যান্সার। ওকে, সো কম্পোনেন্টস বলতে বেসিক্যালি উপকরণই বুঝাইছে আর কি, যে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট, বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট, একই কথা। সো সিনোনিম আমরা কি জানি, সমার্থক শব্দ আর কি, যেটা যে ইনগ্রিডিয়েন্টসের মিনিংটা কি অ্যাকচুয়ালি কম্পোনেন্টস। ওকে, আপনাদের কিন্তু কোয়েশ্চেন এভাবে আসতে পারে যে ইনগ্রিডিয়েন্টসের মিনিং কি, ওয়াজ দ্য মিনিং অফ ইনগ্রিডিয়েন্টস। আচ্ছা, 12 নম্বর কোয়েশ্চেনে দেখি যে অ্যাকর্ডিং টু হিস্টোরিক্যাল রিপোর্ট, আচ্ছা কি বলছে, black rice was not available in China, black rice was not considered good food in China, everyone was not allowed to take black rice in China, common people did not like
ব্ল্যাক রাইস ইন চায়না। আচ্ছা, তাহলে আমরা একটু এটা বেসিকলি আসলে স্কিমিং বুঝাইছে। স্কিমিং মানে কি? স্কিমিং হলো আপনার পুরো প্যাসেজটা রিডিং পড়তে হবে, রিডিং পড়ে দেন আপনার আসলে জানা লাগবে যে আসলে এখানে কি বুঝাইছে অ্যাকচুয়ালি। আমরা একটু দেখি আসলে, যে আমরা যদি একটু খেয়াল করে দেখি, ব্ল্যাক ফুড হ্যাজ বিন অ্যারাউন্ড ওয়াজ ফর এভার, ঠিক আছে। এখানে ব্ল্যাক ফুডের কথাবার্তা বলছে। আচ্ছা, এখানে একটা লাইন দেখেন, once upon a time black rice was the food of the emperor of China and forbidden to the common people. So এই যে লাইনটা আছে না, once upon a time black rice was the food of emperor of China, অর্থাৎ চায়নার যে এম্পারার ছিল তাদেরই একমাত্র ফুড ছিল হলো ব্ল্যাক রাইস। সো ব্ল্যাক রাইস ছিল তাদেরই ফুড, কমন পিপলদের জন্য কিন্তু ফরবিডেন ছিল। ফরবিডেন মানে হলো নিষিদ্ধ ছিল তাদের জন্য। তাহলে এখন আমরা দেখি তাহলে আসলে প্যাসেজে কি বুঝাইছে। তারা তো, আচ্ছা আমরা একটু দেখি, ব্ল্যাক ওয়াজ নট অ্যাভেলেবল, না অ্যাভেলেবল তো ছিল, এম্পায়ার তো নিতই। ওয়াজ নট কনসিডার, না এটাও না, নাহলে তো আপনার এম্পায়ার তো নিত না অফকোর্স, যদি কনসিডার না হইতো গুড ফুড। আচ্ছা এটা হইতে পারে, দেখেন এভরিওয়ান ওয়াজ নট অ্যালাউড টু টেক ব্ল্যাক রাইস ইন চায়না, অর্থাৎ শুধুমাত্র এম্পায়াররাই আপনার ব্ল্যাক রাইস নিতে পারতো, বাট আপনার কিন্তু নর্মাল পিপলরা কিন্তু খেতে পারতো না। সো এখানে দেখেন যে তারা কিন্তু খেতে চাইতো, কিন্তু এখানে আবার বলছে যে কমন পিপল ডিড নট লাইক ব্ল্যাক রাইস ইন চায়না, অর্থাৎ তারা পছন্দ করতো না। না, অবশ্যই তারা পছন্দ করতো, কিন্তু তারা খেতে পারতো না, কারণ তাদের জন্য সেটা নিষিদ্ধ ছিল। তাহলে অ্যান্সার কি? সি। ওকে, সো কোয়েশ্চেন পড়ার ক্ষেত্রে একটু চোখ রাখতে হবে সব জায়গায়, যে আসলে রিডিংগুলো কী মিন করতেছে। আর অফকোর্স রিডিং কম্প্রিহেনশন পড়ার আগে আপনার কিন্তু ট্রান্সলেশনটা ভালো আয়ত্তে থাকতে হবে। ট্রান্সলেশন যদি আয়ত্তে না থাকে আপনার জন্য কিন্তু রিডিং কম্প্রিহেনশনটা কিন্তু খুবই খুবই টাফ হয়ে যাবে, রাইট? আচ্ছা, এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। উইচ ওয়ার্ড ইজ অ্যান অ্যান্টোনিম অফ এক্সট্রা অর্ডিনারি? এই যে আবার এক্সট্রা অর্ডিনারির অ্যান্টোনিম চাইছে। এটা আসলে আমি চাইলে বলে দিতে পারি, কারণ এক্সট্রা অর্ডিনারির সিনোনিম হলো আনইউজুয়াল, আর আনইউজুয়ালের অ্যান্টোনিম হলো ইউজুয়াল। বাট আমরা একটু তাও একটু প্যাসেজে দেখি আসলে যে এক্সট্রা অর্ডিনারি এখানে আসলে কি বুঝাইছে। যাদের যাদের সিনোনিম অ্যান্টোনিম মাথায় থাকবে তারা কিন্তু ইজিলি বলে দিবে, তাদের কিন্তু প্যাসেজও দেখা লাগবে না। আর যদি আপনার খুঁজতে অনেক বেশি সমস্যা হয়, যে ভাই খুঁজতে পেতেছি না, আই মিন সিনোনিম অ্যান্টোনিম যদি না পারেন, তখন সেক্ষেত্রে যে প্যাসেজ দেখতে হবে, প্যাসেজের আগে পরে কি আছে ওটা দেখে আমাদের বের করতে হবে। যেমন এই যে দেখেন এক্সট্রা অর্ডিনারি। Okay, so today's scientists have found a lot of extraordinary qualities inside our Bangladeshi summer fruit, kalo jam, including its seed inside, found helpful to prevent diabetes. So এখানে কিন্তু unusual বলা হয়েছে, unusual qualities. So এখন একটু দেখি যে আসলে আমাদের so of course antonym হলো usual. Okay, এক্সেপশনাল, নো, এক্সেপশনাল তো আপনার ইউজুয়ালের বিপরীত। স্ট্রেঞ্জও তো হবে না। রিমার্কেবল, এগুলোই হলো আপনার এক্সট্রাঅর্ডিনারি সিনোনিম এগুলো, ঠিক আছে। তিনটা না, এটা সিনোনিম না, বাট বি আর সি এক্সট্রাঅর্ডিনারি সিনোনিম। ওকে, আচ্ছা 14 নম্বরে যাই, যে অ্যাকর্ডিং টু প্যারাগ্রাফ নাম্বার 4 অফ দ্য প্যাসেজ। আচ্ছা, এই নাম্বারে কি বলছে? এ ডায়াবেটিক পেশেন্ট শুড টেক মোর দ্যান 100 milligram cinnamon every day. Acha, cinnamon is the beneficial for diabetic patients. Acha, cinnamon does not work for acha. Cinnamon is not black in color. Okay, let's see. Cinnamon নিয়ে কথা বলছে, যেমন এখানে synonym কথা বলছে, which is also more and less black in color, good for diabetic patients but not more than 100 milligram. ওকে, আচ্ছা তাহলে এখন আমরা আবার চলে যাই কোশ্চেনে দেখেন যে ওনারা কিন্তু নট মোর দেন বলছে, তাহলে কিন্তু
এটা হবে না, 1000 মিলিগ্রাম হবে না। আচ্ছা, তারপর হলো ইজ নট ব্ল্যাক, নো, সিনামন তো এখানে ফার্স্টেই বলে দিছে যে ব্ল্যাক ইন কালার, সো এটাও হবে না। এখন কথা হলো যে ওই সেন্টেন্সে কিন্তু তখনই কিন্তু বলে দিছে যে ইট ইজ বেনিফিশিয়াল ফর ডায়াবেটিক পেশেন্টস, সো এটা কি, এটাও হবে না। অ্যান্সার কি তাহলে? অ্যান্সার হলো বি। ওকে, আচ্ছা এবার হলো 15 নাম্বার। জাপানিজ সায়েন্টিস্ট বিলিভ ব্ল্যাক ফুড ইজ নট হাই ইন অক্সিডেন্টস, ব্ল্যাক ফুড ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, ব্ল্যাক ফুড ইজ ডিলিশিয়াস, ব্ল্যাক ফুড ক্যান প্রিভেন্ট ক্যান্সার। আচ্ছা, তাহলে আমরা একটু প্যাসেজে যাই, দেখি কি বলে। লেটস সি। Japanese scientists state that black food is not only high in oxidants but can prevent cancer. But even it is said that black dark chocolate, which tastes so good, can be so good for your health. Okay, এখন এখানে আমরা আবার একটু কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেনে আমরা যখন একটু যাব না, এখানে একটু খেয়াল করে দেখেন যে ওরা কিন্তু বলে দিছে যে ব্ল্যাক ফুড ইজ হাই ইন অক্সিডেন্টস, সো নট হাই কোনো চান্সেস নাই। ব্ল্যাক ফুড ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট না, সো বাদ। তারপর হলো ব্ল্যাক ফুড ডিলিশিয়াস, হ্যাঁ ডিলিশিয়াস, বাট তারা কিন্তু ডিলিশিয়াসের কথা বলে নাই, তারা বলছে কিন্তু ব্ল্যাক ফুড ক্যান প্রিভেন্ট ক্যান্সার, তারা কিন্তু ক্যান্সারের কথা বলছে। ওকে, সায়েন্টিস্টের কথা যেহেতু বলছে, যে সায়েন্টিস্ট কি বিলিভ করে, সায়েন্টিস্ট হলো এই যে এটা বিলিভ করে। অলরাইট, সো এই হলো বেসিকলি আমাদের কম্প্রেনশনের কোয়েশ্চেন। সো আমাদের গ্রামার পার্টটা শেষ, এমসিকিউ যেটা ছিল এমসিকিউর গ্রামার পার্ট শেষ, রিডিং কম্প্রেনশন পার্ট শেষ। এবার হলো আমাদের রাইটিং স্কিলস। বেসিকলি আমরা একটু খেয়াল করে দেখি যে আপনাদের কিন্তু মোস্ট অফ দ্য টাইম যেটা কিনা শর্ট এসে, যেটা কিনাকে আমরা শর্ট এসেকে আমরা বলতে পারি যে ইটস কাইন্ড অফ প্যারাগ্রাফ। ওকে, সো আপনাদের কিন্তু বেসিকলি 100 ওয়ার্ডসের একটা প্যারাগ্রাফ বলে দিবে, যে একটা টপিক দিয়ে দিবে, টপিক দিয়ে বলবে যে এই টপিকটার উপর 100 ওয়ার্ডসে আপনার প্যারাগ্রাফস অথবা শর্ট এসে বলবে। সো বেসিকলি শর্ট এসে বললে আপনার কী লিখতে হবে, প্যারাগ্রাফে লিখতে হবে, কারণ 100 ওয়ার্ডসে আপনি যখন প্যারা দিতে যাবেন না, তখন ওই প্যারাগুলো অনেক ছোট হবে। সো আমরা কি জানি, আমরা তো জানি যে আপনার এসে হলো যে অনেকগুলো প্যারাগ্রাফ নিয়ে গঠিত, তাই না? ওয়াইল প্যারাগ্রাফ শুধুমাত্র একটাই প্যারাগ্রাফ, অর্থাৎ এখানে শর্ট এসেতে শুধুমাত্র একটা প্যারাই থাকবে, অন্য আরও কোনো প্যারা দিতে হবে না। সো ধরেন আমরা যদি একটু খেয়াল করে দেখি যে ধরেন আমরা একটা টপিক নেই, আমরা টপিকটা এরকম করে নিলাম যে ওকে, টপিকটা হলো যে দ্য মোডস অফ ট্রান্সপোর্ট ইন বাংলাদেশ। আপনাদের বেসিক্যালি এই যে এরকম টপিক দিয়ে বলে দিবে যে 100 ওয়ার্ডসে শর্ট এসে লিখতে অথবা 100 ওয়ার্ডসে প্যারাগ্রাফ লিখতে। সো এরকম একটা টপিক দিয়ে দিবে, আপনাদের জাস্ট কী করতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে, একটা প্যারাই, কিন্তু মাঝখানে কিন্তু কোনো প্যারা দিতে হবে না, দরকার নাই। সো এখন আমরা যদি একটু টপিকটা দেখি যে আসলে আমরা টপিকটাকে কীভাবে ভাগ করবো। আপনাদের যে প্যারাগ্রাফগুলো আসবে না, বেশিরভাগই ইস্ট ওয়েস্টের প্যারাগ্রাফগুলো ডিসক্রিপটিভ আসে। কি আসে? ডিসক্রিপটিভ আসে। কেন আসে জানেন? কারণ আপনাদের কিন্তু ব্র্যাক অথবা এনইউসির মতন লাইক আপনার বলা যায় যে 250 অথবা 200 ওয়ার্ডসে কিন্তু এসে থাকে না। সো দ্যাট ইজ ওয়াই কিন্তু তারা খুব বেশি একটা কম্পেয়ার কন্ট্রাস্ট অথবা অপিনিয়ন বেসড এবং আর্গুমেন্টেটিভ এসে যেগুলো আছে, কজ অ্যান্ড এফেক্ট এসে, এগুলো কিন্তু তারা খুব বেশি একটা দেয় না, কারণ এগুলো দিলে আপনার কি হয়, অনেক বেশি ডিসকাস করতে হয় অ্যান্ড অনেক বেশি কম্পেয়ার কন্ট্রাস্ট করতে হয়, যার ফলে কিন্তু অনেক ওয়ার্ড দরকার হয়। তো ইস্টোসে কিন্তু এত ওয়ার্ড কিন্তু বলে না, তারা কিন্তু শুধুমাত্র 100 ওয়ার্ড বলে, আর 100 ওয়ার্ডের জন্য তারা শুধুমাত্র ডিসক্রিপটিভ এসেগুলো ফলো করে আর কি, যে ডিসক্রিপটিভ শর্ট এসেগুলো আর কি। সো প্যারাগ্রাফ যদি আপনাদের আসলে ডিসক্রিপটিভ প্যারাগ্রাফই আসবে। এখন কথা হলো ডিসক্রিপটিভ প্যারাগ্রাফগুলো বা নর্মাল প্যারাগ্রাফগুলো আমরা কীভাবে লিখবো। সো আমাদের ফার্স্টে
দিয়ে যেটা শুরু করতে হবে, ফার্স্টে হলো আমাদের ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে। ওকে, সো আমাদের হলো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে। এখানে একটু সো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স যখন মানেটা কি অ্যাকচুয়ালি? ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স মানে হলো যে আপনাদের যে টপিকটা দেওয়া আছে না, দ্য মোডস অফ ট্রান্সপোর্ট ইন বাংলাদেশ, এই টপিকটার মিনিং, এই টপিকটার মিনিংয়ে হলো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। তো আমরা কি বলতেছি? মিনিং অফ টপিক, অর্থাৎ আমরা বলতে পারি ডেফিনেশন। টপিকের যে ডেফিনেশনটা আছে না, আমাদের ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সে দিয়ে দিতে হবে। দেন ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দেওয়ার পর আপনি কিছু ব্যাকগ্রাউন্ড ইনফো অ্যাড করতে পারেন, আর এগুলো কিন্তু আপনাদের একটা প্যারাগ্রাফেই অ্যাড করতে হবে। এগুলো কিন্তু একটা প্যারাগ্রাফে কিন্তু অ্যাড করতে হবে, কোনো কিন্তু আপনার ইন্ট্রোডাকশন এবং কিন্তু বডি কনক্লুশন আলাদা করতে হবে না। ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন সবই কিন্তু একসাথে লিখতে হবে। যেমন এই যে একটা প্যারা না, এই যে আপনার পেজ, এই পেজে আপনার ইন্ট্রো, দেন হলো বডি, দেন হলো কনক্লুশন, সব কিন্তু একটা প্যারায় একসাথে লিখতে হবে। ওকে, সো দেন হলো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স গেল, ব্যাকগ্রাউন্ড ইনফো গেল, দেন হলো আমাদের বেসিক্যালি যেটা আছে সেটা হলো থিসিস স্টেটমেন্ট। এখন কথা হলো যে থিসিস স্টেটমেন্ট কি শর্ট এসেতে দরকার কি না? এখন কথা হলো এটা আপনার উপর। আপনার যদি মনে হয় যে না আপনি থিসিস স্টেটমেন্ট দিতে পারেন, আপ টু ইউ, আপনি দেন, কোনো সমস্যা নাই। থিসিস স্টেটমেন্ট জিনিসটা কি অ্যাকচুয়ালি? থিসিস স্টেটমেন্ট মানে হলো সেন্ট্রাল আইডিয়াস। থিসিস স্টেটমেন্ট মানে কি? সেন্ট্রাল আইডিয়াস, অর্থাৎ আপনি বডিতে যা যা আলোচনা করবেন না, এটা হলো আপনি বেসিক্যালি থিসিস স্টেটমেন্টে বলে দিবেন যে আমি বডিতে এগুলো এগুলো নিয়ে আলোচনা করব। সো এটাই হলো বেসিক্যালি থিসিস স্টেটমেন্টটা আর কি, যে আপনার বডিতে যেটা নিয়ে আলোচনা করবেন, থিসিস স্টেটমেন্টে ওই বডির আলোচনাটাই আপনি শর্ট করে বলে দিতেছেন যে আমি থিসিস স্টেটমেন্টে বডিতে এটা এটা আলোচনা করব। এখন কত হলো প্যারাগ্রাফে এটা দরকার কিনা? মাঝে মধ্যে দরকার হয়, মাঝে মধ্যে দরকার হয় না, আপ টু ইউ, ডিপেন্ডস অন দ্য টপিক। আপনার কাছে যদি মনে হয় যে না আপনি টপিকটাকে ভাগ করতে পারেন, যেমন এই যে টপিকটা দ্য মোডস অফ ট্রান্সপোর্ট ইন বাংলাদেশ, তো বাংলাদেশে ট্রান্সপোর্টে কয়টা মোড আছে? আমরা তো জানি ওয়াটার, এয়ার অ্যান্ড রোড। সো 3টা মোড আছে। তো এখন যেহেতু 3টা মোডের কথা বলছে যে ওয়াটার, এয়ার অ্যান্ড ওয়াটার, এই ওয়াটার, এয়ার অ্যান্ড রোড যেটা, এটা চাইলে আমরা থিসিস স্টেটমেন্টে তো লিখে দিতে পারি, তাই না? তো থিসিস স্টেটমেন্টটা আমরা ওয়াটার, এয়ার আর রোডের কথা বলতে পারি। সো আপ টু ইউ, আপনি টপিকটাকে যেভাবে ভাগ করবেন না, ওই টপিকটাকে যে কয়টা ভাগে ভাগ করবেন, এই কয়টা ভাগই আপনি থিসিস স্টেটমেন্টে লিখবেন। থিসিস স্টেটমেন্ট এক কথায় হলো যে আপনার ইন্ট্রোডাকশনের লাস্ট সেন্টেন্স। এখন কথা হলো যে ইন্ট্রোডাকশনের লাস্ট সেন্টেন্স যখন লিখবেন, তারপরে কি আপনি আরেকটা প্যারা চলে যাবেন? না, আপনার কিন্তু লেখা কিন্তু আবার এখান থেকেই শুরু করতে হবে, মিনস বডি কিন্তু এখান থেকেই আবার স্টার্ট করতে হবে। ওকে, বডি কিন্তু এখান থেকেই আবার স্টার্ট করতে হবে, পরে থেকেই শুরু করতে হবে। সো লাইক কোনো প্যারা দিতে হবে না, একদম নিচে থেকে আবার শুরু করবেন। সো আমি কি বললাম যে ইন্ট্রো, বডি, কনক্লুশন সব কিছু একসাথে লিখতে হবে। বডিতে কি দিবেন? বডিতে বেসিক্যালি ডিটেলস দিবেন, কারণ আপনাদের কি আছে, আপনাদের তো ডিসক্রিপটিভ আছে, যেটা কিনা আপনার সাপোর্টিং ডিটেলস বলে আর কি, সাপোর্টিং ডিটেলস একসাথে। সো সাপোর্টিং ডিটেলসগুলো একসাথে দিবেন। ডিটেলসগুলো আপনার কই থাকবে? ডিটেলসগুলো আপনার বডিতে থাকবে, বডিতে একসাথে থাকবে, কিন্তু সেন্ট্রাল আইডিয়াসের পরেই কিন্তু ডিটেলস যেগুলো দেওয়ার সবগুলো একসাথে দিবেন। জাস্ট ইন কেস আপনারা এই বডির সাথে এখানে আপনার কিছু এক্সাম্পল অ্যাড করতে পারেন, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। এক্সাম্পল অ্যাড করতে পারেন অথবা কোনো কোট অ্যাড করতে পারেন। সো আমরা কোটের কথাও একটু লিখে দিই, কোটের কথাও অ্যাড করতে পারেন। সো বডি দেওয়া শেষ, ডিটেলস দিয়ে দিয়েছেন, ডিসক্রিপশন দিয়ে দিয়েছেন, এক্সাম্পল দেওয়া শেষ, কোড দেওয়া শেষ, দেন লাস্টলি হলো আমাদের কনক্লুশন। কনক্লুশনে কিন্তু সেম, বডি যেখানে শেষ হবে তারপর থেকে কিন্তু কনক্লুশনটা স্টার্ট করতে হবে। যদি জায়গা না থাকে নিচে থেকে স্টার্ট করবেন, কোনো প্যারা দিতে হবে না, একদম নিচে থেকেই। আমি কি বললাম, ইন্ট্রো, বডি, কনক্লুশন সবগুলো একটা প্যারাতেই থাকবে। তো এখন আমরা যখন কনক্লুশন স্টার্ট করবে, কনক্লুশন কীভাবে স্টার্ট করব? কনক্লুশন স্টার্ট করব হলো আমাদের হোল একটা সামারি। কিসের সামারি? বডির সামারি।
এই হোল সামারিটা আপনার 2 থেকে 3 সেন্টেন্সের হতে পারে। ওকে, হোল একটা সামারি, বডিতে যা যা লিখবেন না সবগুলো আপনার 2 থেকে 3 সেন্টেন্সে আপনার লিখতে হবে। সামারি দেওয়া শেষ, তারপর হলো আপনি আউটকাম দিবেন। আউটকাম মানে কি? মানে আপনি যা যা কথা বলছেন এই কথার ফলে কি কি হতে পারে, কি কি রেজাল্ট আসতে পারে, এটাই বেসিক্যালি আউটকাম। অথবা ধরেন যদি আপনার এরকম কোনো যদি ভালো কোনো আউটকাম না থাকে, আপনি এমফাসাইজ করতে পারেন। এমফাসাইজ মানে কি? এমফাসাইজ your statements. এমফাসাইজ মানে হলো যে আপনি এই যে বডিতে আপনি যা যা আলোচনা করছেন, আপনার কথাগুলো কেন দরকারি, আপনার কথাগুলো কেন ম্যাটার করে, যে আসলেই বা আপনার কথাগুলো কেন দরকারি, এগুলো আপনার এমফাসাইজ করে বলতে হবে কনক্লুশনে যে না এই এই কারণে আমার কথাগুলো দরকারি। সো এমফাসাইজ বেসিক্যালি আপনার বুঝাইছে হলো যে বডিতে যা যা লিখছেন এই কথাগুলো কেন ম্যাটার করে। সো এটাই বুঝাইছে। সো বেসিক্যালি এখানেই আমাদের এসে শেষ। এখন কথা হলো এসের ভিতরে কী কী ইউজ করতে হবে। এসের ভিতরে কিছু কিছু ওয়ার্ডস আছে যেটাকে আমরা ট্রানজিশনাল ওয়ার্ডস বলি। সো কিছু কিছু ট্রানজিশনাল ওয়ার্ডস আছে, আপনারা যখন বিভিন্ন ধরনের গুগল করলে অথবা কিউইডি যে রাইটিং থেরাপি বইটা আছে না, ওই বইয়ে যে দেখবেন যে লিঙ্কিং ওয়ার্ডসের একটা অপশন আছে, ওই লিঙ্কিং ওয়ার্ডসে দেখবেন যে অনেকগুলো ট্রানজিশনাল ওয়ার্ডস দেওয়া আছে বাংলা অর্থ সহকারে। সো এই ট্রানজিশনাল ওয়ার্ডসগুলো আপনারা যখন প্যারাগ্রাফে ইউজ করবেন, আপনার কিন্তু প্যারাগ্রাফের কোয়ালিটি কিন্তু অনেক বেড়ে যাবে। ওকে, সো ট্রানজিশনাল ওয়ার্ডস ইউজ করতে হবে, ভোকাবুলারি ঠিক মতো রাখতে হবে, স্পেলিং ঠিক রাখতে হবে, হ্যান্ডরাইটিং তো আছেই, আর এই যে ফরম্যাটটা যেটা দেখাইলাম এই ফরম্যাটও ঠিক রাখতে হবে। অ্যান্ড হলো বেশি বেশি করে আর্টিকেল পড়তে হবে, যাতে আপনি যে কোনো টপিক আপনাকে দেখ না কেন আপনি যাতে ওই টপিক যাতে আপনি লিখতে পারেন, ওই টপিক নিয়ে লিখতে পারেন, যে কোনো টপিক নিয়ে লিখতে পারেন। কারণ রাইট নাও বলা যায় না যে ভার্সিটি আমাদেরকে কী টপিকের উপর এসে দেয়। সো অ্যাকচুয়ালি আমরা যাতে সব ধরনের টপিকে লিখতে পারি সেই জন্য বেশি বেশি করে আর্টিকেল পড়তে হবে, ভোকাবুলারি ঠিক থাকতে হবে, স্পেলিং ঠিক থাকতে হবে, এই। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ তোমাদের সবাই অনেক ভালো লাগছে। এমসিকিউ ছিল, এমসিকিউ পার্ট ছিল, রিডিং কম্প্রিহেনশন পার্ট ছিল, রাইটিং পার্ট ছিল, এভরিথিং ওয়াজ গুড। আই হোপ তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবা। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।